দেখুন, রাজনীতি একটা জটিল বিষয়, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি আপনাকে বুঝতে গেলে অনেকগুলো বিষয় বুঝতে হবে। কেন বলছি, আমি আজকেই দেখুন না কতগুলো রাজনৈতিক বিষয় এসে দাঁড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি মুখ্যমন্ত্রী খোদ শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, যে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে এই মন্তব্য করছেন। তিনি আবার দেখা যাচ্ছে এই যে লোগো, তৃণমূল কংগ্রেসের যে লোগো কার কাছে থাকবে, ঋতব্রতর কাছে থাকবে না কুণাল ঘোষদের কাছে থাকবে। আবার কুণাল ঘোষকে নিয়ে প্রশ্ন উঠছে, কুণাল ঘোষ কার? কুণাল ঘোষ কি মমতার পতন চাই নাকি মমতার দলে থেকেই চাই? মানে অনেকগুলো রাজনৈতিক অঙ্ক এখন জটিল। সব থেকে বড় অঙ্ক, তৃণমূলের লোগোর মালিক কারা হবে? ঋতব্রতরা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে? আর একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মাথা নত করব না। এত ইডি সিবিআই আমরা দেখছি, একের পর এক কেলেঙ্কারি থাকা সত্ত্বেও এরকম টুইট, তিনি বিস্ফোরক টুইট সামনে এসেছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক টুইট শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ করছে এই ভাষায়, আর মাথা নত করব না বলছে। দেখো, টুইটটা আমি যা পড়েছি তাতে যে অভিযোগগুলো উনি আনছেন, এই অভিযোগগুলো তার বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী বেশ কয়েকটা বছর ধরে করে যাচ্ছিলেন বিরোধী দলের নেতা হিসাবে। কথায় কথায় শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠানো, তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া, তার তোমার গিয়ে ইয়েতে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, এবং নানা তার দেহরক্ষীর মৃত্যুকে কেন্দ্র করে সেটাকে আবার নতুন করে মানে মামলার মধ্যে জড়ানো, পেট্রোল ঢেলে গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা, একাধিকবার গাড়ি অ্যাক্সিডেন্টের মতন ঘটনাও ঘটেছিল সেই সময়। এবং একই সাথে তোমার মনে থাকতে পারে শুভেন্দু অধিকারীর যে কোলাঘাটের যে অফিস, সেই অফিসে পুলিশ পাঠিয়ে দেওয়া। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বুঝতে হবে যে ইউ আর পেইড বাই ইউর ওন কয়েন। আপনি আপনার মুদ্রা ফেরত পেয়েছেন। টিট ফর ট্যাট। বৃহত্তম প্রশ্ন দেখো, আমরা দুটো জায়গা থেকে তুলতে চাইছি, বহু বছর ধরে তুলেছি। সেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অভিযোগ এসছে, কয়লা গরু পাচার থেকে শুরু করে টেট কেলেঙ্কারি, শিক্ষক দুর্নীতি, ইডি সিবিআই অনেক আগেই তদন্ত করে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন। কেন নেননি? এই প্রশ্নটাই তো রেখেছি বছরকে বছর। মানে এই প্রশ্নটা কিন্তু শুধু আমরা রেখেছি তা নয়, বাংলার মানুষ রেখেছিল, এবং বিচারপতিরা পর্যন্ত, যে তদন্তটা মাথা পর্যন্ত কেন যায় না। ধরো, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতগুলো অভিযোগ জমা পড়েছে, সেবাশ্রয় থেকে শুরু করে, শহীদ জালিয়াতি থেকে শুরু করে, তারপরে তোমার গিয়ে ওই উত্তেজিত ভাষণ দেওয়া, হিংসাত্মক ভাষণ দেওয়া, এই অভিযোগগুলোর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাইরে। এবং এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে কতটা তদন্ত শেষ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কতটা তদন্ত বা কতদিন হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নাকি দিল্লির অপেক্ষায় থাকতে হবে। স্যার, এই জায়গা থেকে দাঁড়িয়ে ঋতব্রত তৃণমূল, আপনি জানেন নির্বাচন কমিশন তাদেরকে সময় দিয়েছে দুই দলকেই, কার্যত ঋতব্রত আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, তাদেরকে রিপোর্ট তলব করেছেন। কার্যত তাদেরকে 6 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমি বলছি, এই লোগোটা কার কাছে যাবে? এই লোগোর মালিক কারা হবে? দেখো, ইলেকশন কমিশন দুই পক্ষর কাছেই এখন নথি চেয়েছে, শুনানি হবে, তারপরে ইলেকশন কমিশন ডিসিশন নেবেন লোগো কার কাছে থাকবে। কি নথি চেয়েছে? যে ইলেকশন একটা পার্টি যখন স্প্লিট হয়, তখন সংগঠন এবং বিধানসভা লোকসভা লেজিসলেটিভ পার্টির কি অবস্থা হয়। দেখো, লেজিসলেটিভ পার্টির দিল্লির উইং, যেটা পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারিতে তৃণমূল কংগ্রেসের 20 জন ইতিমধ্যেই এনসিপিআই বলে একটা নতুন দলে জয়েন করে ফেলেছে, এবং তারা এনডিএ শরিক। বাকি যে কয়েকজন পড়ে আছে তারা তৃণমূল পন্থী, কালীঘাট তৃণমূল পন্থী। ওখানে ঋতব্রতর আর কেউ নেই। কিন্তু রাজ্যে ঠিক উল্টো, বিধানসভার মধ্যে ঋতব্রত বলছেন 65 জনের সই তার আছে, ফলে 65 জনের সই তিনি জমা দিয়েছেন।
তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ে রইল 15 জন, বা এখন মানে 14 জন হবে। তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যা কম, ওখানে সংখ্যা বেশি লোকসভায় বা রাজ্যসভায়। অর্গানাইজেশনাল জায়গা থেকে ঋতব্রত দাবি করছে যে আমি নতুন করে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে নতুন করে কমিটি তৈরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপেল করে বের করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা অনেক আগেই ওয়ার্কিং কমিটি যা কাগজপত্র সেগুলো ইলেকশন কমিশনকে দিয়েছি, কারা কারা মেম্বার সব জানিয়েছি। ফলে এরা তো আমরা বরঞ্চ এদেরকেও এক্সপেল করে দিয়েছি। ফলে এর যারা ঋতব্রত এক্সপেল হয়েছে, সন্দীপ এক্সপেল হয়ে গেছে, সেটা আমরা তো জানি, সে তো আগেই করে দিয়েছে। তাহলে যদি এক্সপেল মেম্বাররা, মানে তাদের যুক্তিগুলো বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হলো এক্সপেল মেম্বাররা কি করে আবার ওয়ার্কিং কমিটির মিটিং ডাকেন। এখন দেখার যে ওয়ার্কিং কমিটি কোনটা বৈধতা দিচ্ছে ইলেকশন কমিশন, ওয়ার্কিং কমিটি, স্টেট কমিটি, জেলা কমিটির যতজন মেম্বার তাদের সপক্ষে মানে কি ধরনের নথি কালীঘাট তৃণমূলপন্থী বা ঋতব্রত তৃণমূলপন্থীরা মানে ইলেকশন কমিশনের কাছে জমা দিচ্ছে। অর্গানাইজেশন কার হাতে আর ওদিকে বিধায়ক সাংসদ কার হাতে বেশি, তার উপর ভিত্তি করে ইলেকশন কমিশন কে মূল তৃণমূল সেটা নির্ধারণ হবে, এবং একই সাথে সিম্বলটা নির্ধারণ হবে, মানে কে পাবে। দেখো ঋতব্রত দাবি করছে যে তারাই হলো মূল তৃণমূল এবং তারাই সিম্বল পাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওরা তো এক্সপেল, ওরা কি করে পাবে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে সিম্বলটা ইলেকশন কমিশন আপাতত রিজার্ভ রেখে দিতে পারে, অর্থাৎ ইলেকশন কমিশন কাউকেই, কোনো গোষ্ঠীকেই, না ঋতব্রত গোষ্ঠী না মমতা, কাউকেই সিম্বলটা নাও দিতে পারে। বলতে পারে মানে দীর্ঘ হিয়ারিং এর পরে বা যতদিন বিতর্ক না মিটবে, বলছেন স্যার আপনি, হ্যাঁ সিম্বলটা কেউ নাও পেতে পারে, মানে রিজার্ভ থাকতে পারে। ইলেকশন কমিশন বলতে পারে ব্যবহার করতে পারবে না, মমতাও করতে পারবে না, আর না। ঋতব্রত মমতাকে করতে গেলে রাজনীতি আবার নতুন করে লোক আনতে হবে। একেবারে এইটা সম্ভাবনা আছে। দেখো আমি সম্ভাবনার জায়গা থেকে বলছি আবারও ওই সব বিজেপি বা তৃণমূল বা কংগ্রেসের যারা দর্শক, উগ্র দর্শক থাকে, আপনি তো এটা বলেছিলেন, আমি বলছি সম্ভাবনার জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আরেকবার তোমায় বলতে চাই যে ইলেকশন কমিশন এটাকে রিজার্ভ করতেও পারে। যদি রিজার্ভ করে তাহলে ইলেকশন কমিশন কিন্তু কাউকে সিম্বলটা দেবেন না, এবং একই সাথে তৃণমূল কংগ্রেস নামটাও বলতে পারে যে আপনারা কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারবেন না। হয় তৃণমূল কংগ্রেস এম ব্যবহার করুন, তৃণমূল কংগ্রেস মমতা, আর তৃণমূল কংগ্রেস আর ব্যবহার করুন, তৃণমূল কংগ্রেস ঋতব্রত। মানে সম্ভাবনা দেওয়া হলো। সেই সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা। তৃতীয় যে তৃণমূল কংগ্রেস নামটাই আপনারা করতে পারবেন না, নতুন করে দুটো নাম দিন, দুই গোষ্ঠী দুটো নামে নথিকরণ করেন, অর্থাৎ একেবারে নতুন ভাবে পার্টি শুরু হতে পারে। তারপরেও একটা বড় বিতর্ক থেকে যায়, সেটা হলো যে এই ফান্ড কে পাবে। ফলে এই আমার কিন্তু ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ইলেকশন কমিশন কে নিয়ে বিরোধীরা ইতিমধ্যে অভিযোগ করেছেন যে ইলেকশন কমিশন কেন্দ্রীয় মানে যে শাসক দল বিজেপির নির্দেশে চলে। ফলে ঋতব্রত যদি পায় তাতেও কল্যাণ ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে যাবেন, আর কল্যাণ ব্যানার্জিরা যদি পান, মানে মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী যদি সিম্বল পায়, তাতেও ঋতব্রতরা সুপ্রিম কোর্টে যাবে। মানে ফাইনাল সিদ্ধান্তটা কিন্তু সুপ্রিম কোর্টের মামলার মাধ্যমেই হতে পারে, সেই সম্ভাবনাটাই কিন্তু বেশি। এইবার যে প্রশ্নটা আসছে যে তৃণমূল কংগ্রেস তো দেখো এই মুহূর্তে তুমি যদি দেখো তাহলে পশ্চিমবাংলায় কিন্তু বিরোধী বলে কিছু আর নেই। মানে যে বিরোধীটা তুমি বিধানসভার মধ্যে দেখছো সেই বিরোধীটা নিয়ন্ত্রিত বিরোধী, কন্ট্রোল অপোজিশন। এই কন্ট্রোল অপোজিশন আদতেও পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষা করতে পারবে কি? কারণ একটি বিল ইতিমধ্যে এসছে, যে বিলটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। এই বিলটা নিয়ে আমরা প্রশ্ন করতে শুনেছি এবিপি আনন্দ সুমনদের মুখেও, যে আজকে তোমরা ক্ষমতায় আছো ঠিক আছে, কিন্তু তোমরা যখন ক্ষমতায় থাকবে না তখনও কিন্তু এই বিলটাই থাকবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে 150 বছর আমি ক্ষমতায় থাকবো, কিন্তু তিনি থাকতে পারেননি। সেই বিলটা আবার বিরোধীদের ক্ষেত্রে তখন তারা অপোজিশন হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিলটাই প্রযোজ্য হয়ে যাবে, কারণ বিধানসভায় পাস হয়ে গেছে, এটা পাস হয়ে যাওয়া বিল। ঠিকই। ফলে এটা আশঙ্কা করা হচ্ছে যে এই বিলটাতে 1 বছর বিনা বিচারে কার্যত যে কাউকে রাখা যাবে, মানে কোনো না কোনো ভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া যায়। তাহলে যে প্রশ্নটা আসছে যে সেটা হলো আজকে বিজেপি এই বিলটা পাস করালো,
কালকে যদি বিজেপি ক্ষমতায় না আসে, যে দল ক্ষমতায় আসবে সে তো ব্যবহার করবে। ফলে এটা সুমন দে যথার্থভাবেই বলেছেন যে তরুণজ্যোতি, আজকে তোমরা বিলটা পাশ করে জয়োল্লাস করছো, কালকে বিরোধী হয়ে গেলে কিন্তু এই বিলটাই তোমাদের বিরুদ্ধে প্রযোজ্য হবে। তাহলে ডেমোক্রেসিতে আসলে শাসক যারা থাকেন তারা কখনোই বিরোধী ভয়েস পছন্দ করেন না। ফলে শাসক সবসময় কিন্তু একটা দমনের উদ্যোগ সবসময় থাকে, দমন, আইন, আদালত এর তাহলে মাধ্যমে। একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি আপনাকে, আমার এখানেই প্রশ্ন, ঋতব্রতকে দেখা যাচ্ছে এক টেবিলে শাসক দলের সাথে শেয়ার করেছে, যেটা গত 5 বছর আমরা 2021-এ দেখেছি শুভেন্দু অধিকারী, বিজেপি হেরে যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তার স্বর কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পর্যন্ত যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যপালকে রিসিভ করতে যাবি, তো তিনি সেখান থেকে পালিয়ে গেছেন। কার্যত তিনি তার সংস্পর্শে আসেনি, যাতে ওই যে আমাদের মানে আমাদের যাতে রাজনীতিতে এই গোল গোল করে যে ছবিগুলো ছাপিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়, পোস্ট করে দেওয়া হয়, সেই ভয়ে শুভেন্দু অধিকারী কিন্তু এড়িয়ে চলেছে। কিন্তু এই তো এক টেবিল শেয়ার করছে ঋতব্রত। আবার ঋতব্রতকে নিয়ে যদি আমাদের প্রশ্ন না থাকে, তাহলে কুণাল ঘোষকে নিয়ে কি করে মানুষ ভাবছে কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 বছর ধরে খাটিয়েছে জেল, সেই কুণাল ঘোষ মমতার পতন চাইবে না, শুভেন্দু অধিকারীদের পতন চাইবে? হতে পারে তাদের মমতার সাথে থেকেই মমতার পতন চাইছে। মানে কার উপর মানুষ নির্ভর করবে, ঋতব্রত তৃণমূল না এই কুণাল ঘোষদের তৃণমূল? দেখো এই মানে এটা ঠিক বিরাট চিন্তার বিষয়। কিন্তু দেখো সরকার তার মতন চলছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, কিন্তু রাজনৈতিক পরিসরটা কিন্তু বিরাট চিন্তার এই মুহূর্তে পশ্চিমবাংলায়। কারণ সবাইকে নিয়েই প্রশ্ন, বিরোধীদেরকে নিয়ে প্রশ্ন। বিরোধী রাজনৈতিক দলই তো গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। ধরো আমাদের সাথে চীনের তফাৎ কোথায়? চীনে বিরোধী দল নেই, কিন্তু আমাদের বিরোধী দল আছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি বিরোধী দল ছাড়া 1 ইঞ্চিও চলতে পারে না। ফলে এই রাজ্যে সত্যি চিন্তার বিষয় যে আদতেও শাসকের যে অন্যায় অবিচারগুলো হয় সেগুলো বিরোধী কণ্ঠস্বর কি পাবো? বিরোধীরা কি রাস্তায় থাকবে? বিরোধীরা কি বাদ প্রতিবাদ করবে? যেমন এই যে বিলটা, গুন্ডা দমন বিল, যে ধারাগুলো পরবর্তী সময় তুমি বলে সুমন দে আপত্তি করেছেন, সেই ধারাগুলো বিধানসভায় কিন্তু সেইভাবে তুলে ধরতে পারেনি ঋতব্রতরা। ফলে এই প্রশ্নটা আসছে, কুণাল ঘোষ পারেনি, সে তো আবার বলছে আমাকে বলতেই দেয়নি। তিনি বলেছে আমি এই বিলকে সমর্থন করছি কিন্তু কিছু কথা বলতে চাই। ওইরকম করে কি করে হতে পারে স্যার? আগে কথা বলে নি, তারপর সমর্থন করব কি না করব। এইবার যেটা বলার তোমাকে, যে দেখো মানে সিরিয়াস আলোচনার দাবি ছিল, যে জায়গাগুলো 2-3 দিন ধরে আলোচনা চলতে পারতো, নওশাদ সিদ্দিকীরা বলতে পারতো। হ্যাঁ, তাহলে আমরা সেই ভূমিকাটা দেখলাম না। যে জায়গাগুলো বিলের আপত্তিকর জায়গা, তার মধ্যে একটা জায়গা হলো যে কোনো একটা রিভিউ কমিটি যেখানে সরকারের লোকজন থাকবে, মানে এসপি বা সরকারের আধিকারিকরা থাকবেন, তারা বিচারপতিদের সাথে থেকে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিবেন। এইটা আমাদের আপত্তির জায়গা, কারণ আমরা মনে করি যে বিচার কেবলমাত্র বিচারপতিরাই করতে পারেন, বিচার বিভাগই করতে পারে। বিচার বিভাগের হাতে না ছেড়ে কোন মানে বিচারপতি আর সরকারি কর্মীদের আধিকারিকদের নিয়ে যে রিভিউ কমিটি, এটা নিয়ে বিরাট বিতর্ক। আর দুই হলো একটা লোককে দীর্ঘ 1 বছর ফেলে রাখা, মুখাপেক্ষি হতে পারবে না। এইটা আমার মনে হয়েছে যে ন্যায় বিচারের প্রশ্নের সাথে সম্পর্কিত নয়। হয়তো আদালতে গেলে এই আইনটা বাতিলও হয়ে যেতে পারে, কিন্তু বিরোধীরা কিন্তু তার ভূমিকাটা পালন করতে পারলো না, বা কেউ রাস্তায় গিয়ে প্রতিবাদও করলো না, কেউ মিটিং মিছিলও করলো না। এমনকি বাম দলগুলোও কিন্তু সেই অর্থে কোনো রাস্তায় গিয়ে মিটিং মিছিল করে একটা এই বিলের বিরোধিতা সেই অর্থে করলো না। বিক্ষিপ্তভাবে তুমি বললে সুমন দে করেছেন, বিক্ষিপ্তভাবে আরো কেউ হয়তো করেছেন, কিন্তু সেইভাবে জোরালোভাবে এই বিলের যে সীমাবদ্ধতা, এই বিল যে ব্যক্তি স্বাধীনতার পক্ষে চিন্তার কারণ হতে পারে, সেইটা নিয়ে কিন্তু জোরালো কোনো বক্তব্য সেইভাবে উঠে এলো না। ফলে পশ্চিমবাংলায় কিন্তু সত্যি এটা ভাবার যে আগামী দিন আমরা শুভেন্দু অধিকারীকে একটা স্ট্রং অপোজিশন মুখ পেয়েছিলাম। যার উপর যা অত্যাচার হতো সবাই শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতো, আর শুভেন্দু অধিকারী তাদেরকে সেইভাবে প্রোটেকশন দিত। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচার করতেন, শুভেন্দু অধিকারী সেই অত্যাচারের কার্যত সেই রকম ভাবে তাদেরকে পরামর্শ দিতেন যাতে তারা সেই জায়গা থেকে সরে আসে। আইনি পরামর্শটা তো খুবই দিত। আইনি মানে উনার আইনজীবী সেট করা ছিল, যার উপর যা অত্যাচার ছিল শুভেন্দু অধিকারীর আইনজীবীরা পৌঁছে। এইবার কে করবে এটা? এটা কে করবে? বামেরা যদি না পারে, কংগ্রেস যদি না পারে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে প্রকৃত অর্থে পারবে না, কাকলি ঘোষ দস্তিদাররা তো স্বীকারই করে নিয়েছে আমরা এনডিএর পার্ট। তাহলে পশ্চিমবাংলায় প্রকৃত বিরোধী অভাবে
শেষ পর্যন্ত গণতন্ত্রের পরিসরটা আরো সংকুচিত হবে না তো? আরেকটা বিষয় স্যার, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে কার্যত তাকে ভেবে আমরা সব কথা, যদি আমাদের উপর অত্যাচার অনাচার সবকিছু, তথ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমরা তার সাথে শেয়ার করতে পারতাম। এইদিকে কুণাল ঘোষের স্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে, সে কখনো কখনো লোকের SMS দেখিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ দেখিয়ে দেয়। তাহলে কাকে মানুষ জানাবে যে দাদা আমার উপরে এই অত্যাচার হচ্ছে? কারণ কুণাল ঘোষের এইটা একটা চরম প্রবলেম। বিরাট প্রশ্ন তুলেছো। দেখো, তুমি এইমাত্র যে প্রশ্নটা করলে মারাত্মক প্রশ্ন তুলেছো, যে আমি যদি বিরোধী নেতাকে বিশ্বাসই না করতে পারি, তাহলে কিভাবে আমার অভাব অভিযোগগুলো আমি বলবো? বিরাট প্রশ্ন তুলেছো। তো বলে এসেছি আমরা স্যার, আমরা যে অপোজিশন মানে কার্যত আমরা সরকারের বিরোধী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছি, আমরা তো শুভেন্দু অধিকারীকে সবকিছু বলেছি, দাদা আমাদের উপরে এই অত্যাচার অনাচার সবকিছু বলেছি। তাহলে এখন কুণালকে বলতে যাবে না ঋতব্রতকে বলতে হবে? কুণালকে বললেও কি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাবে? ঋতব্রতর কাছে বললেও কি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাবে? এটা তো বিশাল প্রশ্ন স্যার। বিরাট প্রশ্ন। এবং সত্যি যে এরপর মমতা অভিষেক তো নীরব, তাদের কোনো ইয়ে নেই, মানে তাদের টিকেই পাওয়া যাচ্ছে না। একেবারে, দেখো মানে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় 72 বছর বয়স, এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 15 বছরের অপশাসন সঙ্গে নিয়ে তার পক্ষে রাস্তার রাজনীতি করা সম্ভবই নয়। কিন্তু তারপরেও আমি বলবো, যদি তৃণমূল কংগ্রেসের যদি 1%ও ভোট পায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই পাবে, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাবে না। ফলে শেষ পর্যন্ত, কারণ আমি দেখেছি মমতার প্রতি মানুষের যেমন ক্ষোভ বিক্ষোভ ছিল, আছে, আবার যতটুকু সমর্থন মমতার প্রতি মানুষের আছে। ফলে শেষ বিচারে কিন্তু যতটুকু মানে ভোটের বাক্সে তৃণমূল ভোট পাবেন, সেটা মমতার মুখ দেখেই পাবেন, মমতার জন্যই পাবেন। এবার তোমাকে একটা বড় প্রশ্ন রাখতে চাই। দেখো, সরকারটা তো প্রায় 50 দিন অতিক্রান্ত হলো। সরকারের বিরুদ্ধে, মানে আগের সরকারের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার নেতাদের দুর্নীতির বিরুদ্ধে, মানুষকে অত্যাচার তারা যে করেছে তার বিরুদ্ধে মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ বিক্ষোভ প্রচুর পরিমাণে হয়েছে। এবং আমরা সত্যি বলতে কি, প্রথম থেকেই আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই এইবার কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দিয়ে নতুন করে ডিম ছড়ার সংস্কৃতি এলো। এইবার কিন্তু আমার মনে হয় লাগাম পরানোর একটা সময় হয়েছে। কারণ আমি রাস্তাঘাটে কিন্তু লোকের মুখে শুনছি যে এটা ভালো হচ্ছে না। এই সংস্কৃতিটা যদি টিকে থাকে, তাহলে আগামী দিনে এটা কিন্তু রাজনীতির অঙ্গ হয়ে যাবে। শ্রমিক ভট্টাচার্য প্রতিনিয়ত আবেদন করছেন, এনাফ ইজ এনাফও বলছেন, আবার কখনো ব্যঙ্গও করছেন। কিন্তু আমার মনে হয় তাহলে কি পার্টির কন্ট্রোল নেই? মানে পার্টির কর্মীদের উপর কোনো কন্ট্রোল নেই? 50 দিন একটা সরকার হয়ে যাওয়ার পরেও যখন বিজেপির স্থানীয় স্তরের কর্মীরা জড়ো হয়ে কোনো তৃণমূলের পার্টি অফিসে ডিম ছুটছে, বা কোনো নেতাকে ডিম ছুটছে, তারা তো মানে সংগঠিতভাবে আসছে। এটা তো মানে এমন না যে স্বতঃস্ফূর্ত মানুষ এখন যাই ডিমটা ছুটছে, সেটা একদম বিজেপির লোকরাই করছে। তাহলে এই সংস্কৃতির বিরুদ্ধে যদি বিজেপির সর্বস্তরের মানুষ যদি প্রশ্ন না তোলেন, তাহলে এটা কিন্তু আবার আরেক ধরনের লুম্পেনাইজেশন অফ পলিটিক্স। এই রাজনীতিটা আজকে বিজেপির নেতাদের খুব ভালো লাগছে, আগামী দিন তাদের উপরে উঠে আসবে না, তাদের প্রতি আসবে না, বা তাদের বুমেরাং হবে না, এটা কেউ বলতে পারে না। আর লুম্পেনাইজেশন এমন একটা জিনিস যে একবার যদি শুরু হয়, মানে মানে এর উকি মারছে এখন। আমি বলছি না এখনই ঢুকে গেছে বিজেপির মধ্যে, এখনই লুম্পেনাইজেশন হয়ে গেছে, আমি বলছি না। কিন্তু ডিম ছোড়াকে কেন্দ্র করে যে ধরনের লুম্পেনাইজেশন আমি দেখতে পাচ্ছি, মানে উকি মারছে, সেই উকিটা যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাহলে শেষ বিচারে কিন্তু আমি তোমায় বলছি রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। লেফট ফ্রন্টের অপশাসন বা কুশাসন বা হেজিমনির পরিবর্তে তৃণমূলের একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন এসছিল এবং মানে পেশি শক্তির উপর চলছিল। এখানে হয়তো আরেক ধরনের আইডিওলজিক্যাল ডমিনেশন দেখতে পাবো, কিন্তু লুম্পেনাইজেশন অফ পলিটিক্সের থেকে তাহলে কিন্তু মুক্ত হলো না। ফলে আমি মনে করি যে বিজেপি দলের সর্বোচ্চ পর্যায়ে যারা নেতা আছেন, কেবলমাত্র মুখে বললে চলবে না, নাটক করে বললে চলবে না, বা উপন্যাসের বক্তব্য রাখলে হবে না। আপনাদেরকে কিন্তু এই ডেমোক্রেসি বা ডিম নিয়ে বা ছোড়া মানে আইনের শাসন যারা হাতে নিয়ে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নিতে পারেন, তাহলে কিন্তু হয়তো 6 মাস পরে আপনাদেরকে এই কথাটা শুনতে হবে যে বিজেপির মধ্যে তৃণমূলীকরণ ঘটে গেছে। ফলে তৃণমূলের করণ যাতে না ঘটে, তার জন্য দেখুন, আমরা বারবার অনুরোধ করতে পারি, আমরা তো আর কিছু করতে পারি না, অনুরোধ করব
যে সর্বস্তরের যারা নেতা আছেন বিজেপির, এই আইন হাতে নিয়ে যারা ডিম ছুটছে, ঢিল মারছে, নেতাদেরকে গালাগালি করছে, এই সংস্কৃতি থেকে পশ্চিমবাংলাকে বাঁচান।